যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আমরা সহানুমানের আলোচনায় আছি। পূর্বের ক্লাসে আমরা সহানুমানের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং গঠন সম্পর্কে আলোচনা করেছি। তোমরা অবশ্যই পূর্বের লেকচারটা দেখে নিবে। আরও একবার দেখে নিই সহানুমান কাকে বলে। পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্চর্যবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হলে তাকে কি অনুমান বলে? সহানুমান বলে। তার মানে সহানুমান একটি যুক্তির নাম। সহানুমানের প্রত্যেকটা যুক্তিতে তিনটি যুক্তিবাক্য থাকবে, দুটি আশ্চর্যবাক্য থাকবে এবং একটি সিদ্ধান্ত থাকবে। আর সহানুমানের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা 5টা বৈশিষ্ট্য, মৌলিক বৈশিষ্ট্য পেয়ে থাকি। 1 নম্বর বৈশিষ্ট্য, প্রত্যেকটা সহানুমানে দুটি আশ্চর্যবাক্য থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য, আশ্চর্যবাক্য দুটি পরস্পর সম্পর্কযুক্ত হবে। 3 নম্বর বৈশিষ্ট্য, সিদ্ধান্তটি আশ্চর্যবাক্য দুটি থেকে অনিবার্যভাবে আসবে। 4 নম্বর বৈশিষ্ট্য, সহানুমানের সিদ্ধান্তটি কখনো আশ্চর্যবাক্য অপেক্ষা বেশি ব্যাপক হতে পারে না। 5 নম্বর বৈশিষ্ট্য, সহানুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্চর্যবাক্যের সত্যতার উপর নির্ভরশীল। সো যাই হোক, আজকে আমরা সহানুমানের নিয়ম সম্পর্কে আলোচনা করব। সহানুমানের 10টি নিয়ম রয়েছে, তবে প্রথম নিয়ম, তৃতীয় নিয়ম এবং চতুর্থ নিয়ম, এই 3টি নিয়ম থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। এই জন্য প্রথম, তৃতীয় এবং চতুর্থ নিয়ম সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা রাখতে হবে। তোমরা যদি আজকের ক্লাসটা এবং পরের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখে নোট করে নিতে পারো, তাহলে অবশ্যই সহানুমান থেকে বা সহানুমানের নিয়ম থেকে যে সৃজনশীল প্রশ্ন হবে, আশা করি কারো একদম অসুবিধা হবে না। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে পারবা। সো আমি যাচ্ছি সহানুমানের নিয়ম। কয়টি নিয়ম বলছি আমরা? 10টি নিয়ম। শুরুতে আমরা যাব প্রথম নিয়ম। তোমরা প্রত্যেকে একটু প্রথম নিয়মটা লিখে নিতে পারো। সহানুমানের প্রথম নিয়ম, প্রত্যেকটা সহানুমানে কেবলমাত্র 3টি পদ থাকবে। কয়টি পদ থাকবে বলছি আমরা? 3টি পদ থাকবে। প্রত্যেকটা সহানুমানের 3টি পদ থাকে। সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে বলা হয় প্রধান পদ। প্রধান পদের সংকেত হচ্ছে পি। আমি সংকেতটা লিখলাম। প্রত্যেকটা পদ 2বার করে ব্যবহৃত হবে। সৌন্দর্যপ্রিয় রয়েছে। সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ। সংকেত এস। নজরুল 2বার পদ অপ্রধান পদ ব্যবহৃত হয়েছে। সো এই দুটি পদ বাদ দিলে যে পদটি থাকবে সেটাকে বলা হয় কি? মধ্যপদ। কবি হলো কি? মধ্যপদ। সো আমি আবার বলছি, সহানুমানের প্রথম নিয়ম, প্রত্যেকটা সহানুমানে কেবলমাত্র 3টি পদ থাকবে। যদি 3টি পদের পরিবর্তে 2টি বা 4টি পদ ব্যবহার করা হয় তাহলে যুক্তিগুলো ভ্রান্ত হয়। বিশেষ করে চতুষ্পদী যুক্তিদোষটা বেশি আসে। এই জন্য আমি চতুষ্পদী যুক্তিদোষটা তোমাদের সবচেয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করতেছি। প্রায় সময় উদ্দীপকে থাকে, সৃজনশীল প্রশ্ন থাকে এবং অনুধাবনমূলক প্রশ্নই প্রায়ই থাকে। সহানুমানের প্রথম নিয়ম, প্রত্যেকটা সহানুমানে কেবলমাত্র 3টি পদ থাকবে। যদি 3টি পদের পরিবর্তে 4টি পদ ব্যবহার করা হয় তাহলে যুক্তিটি ভ্রান্ত হয়। আর সেই ভ্রান্ত যুক্তিটির নাম হচ্ছে চতুষ্পদী যুক্তিদোষ। তোমরা কীভাবে চিনবা? তোমরা প্রত্যেকে জানো যুক্তিবাক্য গঠন করতে গেলে 4 প্রকারের যুক্তিবাক্য রয়েছে। এ, ই, আই, ও। এ বাক্য কী দিয়ে শুরু হয়? সকল দিয়ে। ই বাক্য কোনো দিয়ে। এ বাক্য, ও বাক্য কিছু দিয়ে শুরু হয়। যদি একটা যুক্তিবাক্যের সাথে মিল না থাকে, সকল, কোনো, কিছু একটাও নাই, না থেকে যদি কোনো সহানুমান দেয়া থাকে এবং কোন প্রকারের ভুল যুক্তি বললেও তোমরা চোখ বন্ধ করে বলে দিবে এখানে 4 পদের সমস্যা হয়েছে, চতুষ্পদের যুক্তিদোষ করেছে। কেমনে চিনবা তোমরা? ব্যাখ্যা কীভাবে করবা? প্রথমটাকে বলবা একটা পদ, বাকি অংশটাকে বলবা আরেকটা পদ। রাজা রাজ্য শাসন করেন। এর পরেরটাকে প্রথম অংশটাকে বলবা তৃতীয় পদ, বাকি অংশটাকে বলবা চতুর্থ পদ। রাজা রাজ্য শাসন করেন, রানী রাজাকে শাসন করেন, রানী দেয়া আছে, রানী রাজ্য শাসন করেন, রাজ্য শাসন করেন উপরে দেয়া আছে। কাজে তোমরা খুব খেয়াল করো, এখানে 3টি পদের পরিবর্তে 4টি পদ ব্যবহার করা হয়েছে। 1 রাজা, 2 রাজ্য শাসন করেন, 3 রানী, 4 রাজাকে শাসন করেন। সুতরাং এই ক্ষেত্রে 3টি পদের পরিবর্তে 4টি পদ ব্যবহার করা হয়েছে। যুক্তিটি ভুল এবং এই ভুল যুক্তির নাম হচ্ছে চতুষ্পদী যুক্তিদোষ। তোমরা খুব ভালো করে খেয়াল রাখবা। এরপরে আমরা যাব সহানুমানের দ্বিতীয় নিয়মে। আমি লিখি না এখানে, তোমরা একটু লিখে নিতে পারো। সহানুমানের দ্বিতীয় নিয়ম, প্রত্যেকটা সহানুমানে 3টি যুক্তিবাক্য থাকবে। আশ্চর্যবাক্য 2টি, সিদ্ধান্ত 1টি। দ্বিতীয় নিয়ম থেকে তেমন কোনো সৃজনশীল প্রশ্ন, দ্যাট মিনস বড় কোনো প্রশ্ন হবে না, তবে এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। এই জন্য অবশ্যই দ্বিতীয় নিয়মটা মনে রাখবা। দ্বিতীয় নিয়মে অনুসারে প্রত্যেকটা সহানুমানে 3টি যুক্তিবাক্য থাকবে, 2টি আশ্চর্যবাক্য এবং 1টি সিদ্ধান্ত। মোস্ট ইম্পর্টেন্ট তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়মটা প্রত্যেকে একটু লিখে নিতে পারো আগে। তৃতীয় নিয়মে, সহানুমানের তৃতীয় নিয়মে বলা আছে সহানুমানের আশ্চর্যবাক্য দুটিতে মধ্যপদ যেটা থাকবে তাকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। তোমরা প্রত্যেকে অবশ্যই ব্যাপ্যতা 4টা মনে আছে। এ বাক্যের উদ্দেশ্য ব্যাপ্য, বিধি অব্যাপ্য, এই বাক্যের 2টাই ব্যাপ্য, আই বাক্যের 2টি অব্যাপ্য, ও বাক্যের 2টাই অব্যাপ্য। 4টা একটু খেয়াল রাখবা। সো সহানুমানের তৃতীয় নিয়মে বলা আছে আশ্চর্যবাক্য দুটিতে মধ্যপদকে অন্তত ব্যাপ্য হতে হবে। যদি অব্যাপ্য রেখে সিদ্ধান্ত গঠন করা হয় তাহলে যুক্তিটি ভুল হবে, আর এই ভুল যুক্তিটির নাম হচ্ছে অব্যাপ্য মধ্যপদজনিত অনুবর্তী। আমরা একবার দেখে নিই, তোমরা খুব খেয়াল রাখো। অব্যাপ্য মধ্যপদজনিত অনুবর্তী ভুল যুক্তি কোন প্রকারের ভুল যুক্তি তোমরা দেখবা। প্রথমে সবকটা বাক্য যদি সকল দিয়া থাকে,
কোন প্রকারের ভুল বললে চোখ বন্ধ করে বলে দিবে অব্যপ্য মধ্যপদজনিত ভুল আছে, তার মানে এখানে মধ্যপদটা অব্যপ্য রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা একবার চেক করে নিই। এটি একটি সহানুমানের যুক্তি। সহানুমানের বিধেয়টাকে বলা হয় প্রধান পদ, সহানুমানের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ। প্রধান পদ দুইটা বাদ দাও, মানুষ মানুষ, অপ্রধান পদ দুইটা বাদ দাও, পাখি পাখি। তাহলে এই ক্ষেত্রে মরণশীল হচ্ছে মধ্যপদ। মরণশীল পদটা কোথায় আছে দেখো তো, যুক্তি বাক্যের উভয় যুক্তি আশ্রয় বাক্য দুটিতে যুক্তি বাক্য, যুক্তি বাক্যের বিধি স্থানে আছে। আমরা জানি বাক্যের উদ্দেশ্য ব্যাপ্য, বিধি অব্যাপ্য। কাজে মরণশীল পদটা মধ্যপদ, মরণশীল পদটা যুক্তি বাক্যের উভয় আশ্রয় বাক্যে যুক্তি বাক্যের বিধি স্থানে আছে, তার মানে অব্যাপ্য স্থানে আছে। কথা ছিল সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। যদি অব্যাপ্য রেখে উভয় আশ্রয়বাক্যের অব্যাপ্য স্থানে মধ্যপদকে রেখে সিদ্ধান্ত গঠন করা হয় তাহলে যুক্তিটি ভ্রান্ত হয়, ভুল হয়, এবং এই যুক্তিটি অব্যাপ্য মধ্যপদজনিত ভ্রান্ত যুক্তি নামেই পরিচিত। সো আমি তিনটা যুক্তি এখানে উপস্থাপন করেছি। এবার আমি শুধু যুক্তি তিনটা রেখে বাকিগুলো সব মুছে নিলাম। এটাকে একটা সৃজনশীল প্রশ্ন বানিয়ে দিলাম। সৃজনশীল প্রশ্ন লিখলাম আমি, প্রশ্ন উপরেই প্রথমটাকে লিখলাম 1 নম্বর যুক্তি, 2 নম্বর যুক্তি, 3 নম্বর যুক্তি। সো এখানে কতে থাকবে সহানুমান কি বা সহানুমানের ইংরেজি কি, কতে থাকবে মধ্যপদের ভূমিকা লিখো, গতে উদ্দীপকের যুক্তি একে কোন অনুমানের ইঙ্গিত রয়েছে, আমরা বলবো সহানুমান। স্বাভাবিক যুক্তি হলে সহানুমান, কোন অনুমান বললে সহানুমান। দুটো আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে এসেছে। সব কবি হয় সৌন্দর্যপ্রিয়, নজরুল হয় কবি, সুতরাং নজরুল হয় সৌন্দর্যপ্রিয়। একদম গঠনমূলক যুক্তি, কাজে এটি একটি সহানুমান। আমরা সহানুমানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, গঠন সম্পর্কে লিখতে পারি। 2 নম্বর ঘতে বলা হইল উদ্দীপকের যুক্তি 2 ও 3-এর মধ্যে কোন প্রকারের ভ্রান্ত যুক্তি করেছে। আমরা দেখতে পাচ্ছি দুটি রাষ্ট্রবাক্য থেকে সিদ্ধান্ত টানা হয়েছে, দ্যাট মিনস এটা সহানুমান। তবে একটা যুক্তিবাক্যের সাথে মিল রেখে যুক্তিটা গঠন করা হয়েছে, ই আই কোনোটা নাই, তখন ধরে নিবে এখানে চতুষ্পদী যুক্তি দোষ করেছে। তার মানে 3টা পদের পরিবর্তে 4টা পদ ব্যবহার করা হয়েছে, যেমন রাজা রাজ্য শাসন করেন, রানী রাজাকে শাসন করেন, সুতরাং যুক্তিটি ভুল। এই ভুল যুক্তিটির নাম হচ্ছে চতুষ্পদী অনুবর্তী। আর 3 নম্বর যুক্তি কোন প্রকারের ভুল বলছে, সবকটা বাক্য সকল দিয়ে শুরু, চোখ বন্ধ করে ধরে নিবে এখানে অব্যপ্য মধ্যপদজনিত অনুবর্তী ঘটেছে। তার মানে হচ্ছে সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। যদি অব্যপ্য রেখে সিদ্ধান্ত গঠন করা হয় তাহলে যুক্তিটি ভ্রান্ত হয়, আর এই ভুল যুক্তিটির নাম হচ্ছে অব্যপ্য মধ্যপদজনিত অনুবর্তী। আশা করি তোমরা বুঝতে পারছো সহানুমানের প্রথম নিয়ম, দ্বিতীয় নিয়ম, তৃতীয় নিয়ম সম্পর্কে আজকে তোমরা পরিষ্কার ধারণা পেয়েছো। এবং সৃজনশীল প্রশ্ন এভাবে আসবে, এবং চতুষ্পদী অনুবর্তী, অব্যপ্য মধ্যপদজনিত অনুবর্তী এবং হচ্ছে সহানুমান সম্পর্কে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। এছাড়া চতুর্থ নিয়মে আরও 2টি ভ্রান্ত যুক্তি আছে, অবৈধ প্রধান পদজনিত অনুবর্তী এবং অবৈধ অপ্রধান পদজনিত অনুবর্তী। বাকি নিয়মগুলো থেকে তেমন একটা সৃজনশীল প্রশ্ন হয় না, এমসিকিউ জ্ঞান অনুধাবন হয়। সো পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ নিয়ম এবং বাকি নিয়মগুলো একটু পাঠ করে দেবো। চতুর্থ নিয়ম ডিটেইলস আলোচনা করব। তাছাড়া এই 6ষ্ঠ অধ্যায়ের সহানুমান অংশ থেকে যা যা সৃজনশীল প্রশ্ন হতে পারে এবং জ্ঞান অনুধাবন হতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।